সালটা ছিল ২০২৩। ওই সালটা আমার জীবনে খুব খারাপ একটা সাল ছিল। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি পার করতেছিলাম। তো ওই সময় মোটামুটি একাই ছিলাম বলা যায়। একা সারাদিন রাত একা একাই থাকতাম। কারোর সাথে বেশি কথা বলতাম না। ঠিক ওই সময়ে একদিন আমি দুপুরের দিকে গোসল-টোসল শেষ করে ছাদে গিয়েছিলাম কাপড়-চোপড় রোদ দেওয়ার জন্য। ওই টাইমে আমি দেখলাম কি মানে রোদ দিয়ে যখন কাপড়-চোপড়গুলো আসছিলাম নিচে নামবো, ওই টাইমে দেখলাম ছাদের পাশে একটু ময়লা-টলার মধ্যে একটা ছোট বিড়ালের বাচ্চা ম্যাও করতেছে। হুম। তো আমি খুব দৌড়ে গেছি। যে কি দেখি তো? গিয়ে দেখি ছোট একটা বিড়ালের বাচ্চা। তো ওরে আমি করলাম কি ওরে পেয়ে রাতে রুমে নিয়ে আসলাম। কারণ ওই টাইমটাতে আমি বিড়াল অনেক খুঁজতেছিলাম। আমি নিয়ে গেলাম রুমে একদম ছোট। মেবি হইছে তার ৪-৫ দিন পরে আমি পাইছি। তো তখন ছিল শীতের টাইমে আমি ওরে নিয়ে গিয়ে গোসল করাইছি সাথে, সাথে। ছোট ময়লার মধ্যে ছিল। তো সবাই বলতেছিল, "এইটুকু একটা বাচ্চারে গোসল করাইতেছিস, ও তো মারা যাবে।" পরে আমি বললাম যে, "না মরবে না। আমি আছি তো।" মানে এটা আমার কনফিডেন্স ছিল। আমিও জানতাম না যে মরবে না বাঁচবে এরকম কিছু। তো গোসল করাইলাম গরম পানি দিয়ে। করার পর দেখি শীতে সে কাঁপতেছে। তারপর আমি কম্বল দিয়ে পেঁচাই আমার কোলের মধ্যে একদম জাপটায় ধরে রাখছিলাম। তো তখন থেকে তাকে আমি লালন-পালন করা শুরু করলাম। তার জন্য একটা ফিডার কিনলাম। করলাম দোকান থেকে ডেইলি আমি তার জন্য দুধ কিনে আনতাম। তারপর সে দুধ গরম করে তারে ফিডারে ভইরা তারপর আমি তাকে খাওয়াইতাম। তো আমি রাত ২টা, ৩টা, ৪টা বাজে উইঠা আমি ওরে ফিডারে দুধ গরম করে তারপর ওরে আমি খাওয়াইতাম। খাওয়ানোর পর ঘুমায় যেত। আবার ১ ঘন্টা পরে উইঠা আবার কান্না করত। আবার আমি ঘুম ভাইঙা এভাবে খাওয়াইতাম। তারপর ওর জন্য আমি ছোট একটা বাক্সের মতন একটা ঘরের মতো বানাইছি। সেটার মধ্যে কম্বল দিয়ে পেঁচাইয়া তারে রাখতাম। মানে খুব যত্ন মানে সারাদিন রাত আমি ওরে নিয়ে পড়ে থাকতাম। আমি ওর নাম দিয়েছিলাম তিন্নি। আর আমার আম্মু হচ্ছে ওরে ডাকতো সোনু বইলা। আমি তিন্নি বলতাম। আম্মু ওর নাম দিয়েছিল সোনু। তো একটা সময় বাসার সবাই ওরে খুব আদর করা শুরু করলো। যেহেতু আমার পছন্দের জিনিস ছিল। তো এই ছোট্ট বিড়ালটাকে আমি সর্বোচ্চ যত্ন করে একদম নিজের মতো করে একটু করে তাকে আমি বড় করলাম। তারপর একটা সময় কুরবানির সময় চলে আসলো। ঈদের দিন আব্বু বাসায় মানে সবাই একসাথে আমরা বাসার ১ম মাংস আনছে ঈদের দিন। ওগুলো কি ১ পিস মাংস নিয়ে টোটালি দুধ দিল। ফার্স্ট টাইম ওদিন মানুষের খাবার নিয়ে এসে দুধ দিছে। তা আমি খুবই মানে কৌতূহলবশত আমি ভাবলাম যে আমার বিড়াল তো বড় হয়ে গেছে এখন সে মাংস খাবে, মাছ খাবে। তো ওইখান থেকে আমি মাংস নিয়ে একটু ওকে সিদ্ধ করে দিলাম। দেখলাম খাওয়া শুরু করলো। তখন থেকে সে ভাত, মাছ, মাংস এগুলা খাওয়া শুরু করছে, স্টার্ট করলো। ও এমন একটা বিড়াল ছিল উম ও খুব বেশি ধরা পছন্দ করত না। মানে অতিরিক্ত পরিমাণে ধরা, আমি খুব জোর করে আদর করতাম। বাট সে এটা পছন্দ করত না। আমি অন্ধকারে লাইট অফ করে অন্ধকারে আমি যেইখানে বসে থাকতাম সে আমাকে বুঝতে পারতো আমি কোথায়। মানে আমি অন্ধকারে যদি হারাইয়াও যেতাম সে আমাকে ফিল করতো আমি কোথায় আছি। আর রাতে ঘুমানোর সময় সে সবসময় আমার সাথে ঘুমাইতো। সবসময়। ঘুমাই গেলে আমি জোর করে একটু চুমা দিতাম কপালের মধ্যে। এখানে একটু আদর করতাম, এখানে একটু ধরতাম। এমন করতে সে বড় হয়ে গেল। তারপর তার মিটিং এর সময় চলে আসলো ছেলে বিড়ালের সাথে। একটা সময় বাইরেও যায় মিটিং করে তারপর সে প্রেগন্যান্ট হয়। তার বিড়াল ১ম প্রেগন্যান্ট বাচ্চা হবে তার। তার আরো যত্ন বেড়ে গেছে। আম্মু তো একটু পরপর খাবার দেওয়া শুরু করে। আমি যা খাইতাম একটু করে ওরে খাওয়াইতাম। আমি যা খাইতাম আমি একটু খাইতাম। আমার মনে হয় আমার লাইফে আমার সবচেয়ে কাছের মানুষজন আমার এত ভালো চিনতে পারে নাই। ও আমাকে ঠিক যতটা চিনতে পারতো। ও ফিল করতো আমারে। আমি অন্ধকারে কান্না করলে আমার পাশে এসে বসে থাকতো। আমি যখন মন খারাপ থাকতো সে আমার পাশে বসতো। মানে ফিল করতো, ট্রাই করতো। বোবা জিনিস যতটুকু পারতো ততটুকুই করতো। তো সে তার ১ম বাচ্চা হয়। ৪ টা বাচ্চা হইছে ১ম তার। তারপরে ২য় বার হইছে ৯ টা, তারপরে হইছে ৬ টা না ৭ টা এরকম। মোটামুটি সবগুলা বাচ্চা যখনই হইছে সে সুস্থই ছিল। তো এবার প্রেগন্যান্ট থাকা অবস্থায় এটা হচ্ছে ২৫ সালের ঘটনা। মানে এই বছরে প্রেগন্যান্ট থাকা অবস্থায় আম্মু ঢাকায় গেছিল। যেহেতু আমি আপাতত আম্মুর বাসায় না, আমি অন্য বাসায়। তো বিড়ালটা আম্মুর কাছে ছিল। আমি বেশ কিছুদিন বললে ভুল হবে। বেশ কয়েক মাস যাবত ওকে আমি ততটা মানে টেক কেয়ার করিনি, আম্মুই করছে। আর আমার মা আমার থেকে বেশি ওরে টেক কেয়ার করে। এবার যখন পেটে বাচ্চা আম্মু ঢাকায় যাবে, আম্মু যেকোনো একটা কাজে তো আমাকে বলতেছিল কি, "আমি ঢাকায় যাইতেছি। তুমি ওরে কিন্তু ঠিকঠাক মতো খাবার দিও। যেহেতু ও এখন প্রেগন্যান্ট। এই অবস্থায় ওর ক্ষুধা লাগে একটু পর। নাইলে কিন্তু আল্লাহ গুনাহ দিবে। যেহেতু তুমি পালতেছো, তুমি ওর একটু টেক কেয়ারটা কইরো।" তা আমি আম্মু গেছে ঢাকায়। ও হচ্ছে আমাদের বাসায় ছিল। আমি আরেকটা বাসায় অন্য বাসায়। তো এই বাসা থেকে রান্না-বান্না শেষ করে আমার যাইতে অনেক সময় লেট হয়ে যাইত। কিন্তু আমি চেষ্টা করতাম খাবার দিয়ে আসার।
আমার বিড়ালটা কখনো একা থাকতে পারতো না, ও খুব ভয় পায় একা থাকতে। একা থাকতে ভয় পায়, অন্ধকারে ভয় পায়। ইভেন ওর আশেপাশে যদি কোনো মানুষ না থাকে, ও খুব প্রচন্ড পরিমাণে মানে আতঙ্কিত হয়ে যায়, খুব ভয় পায়। তারপরে এই বাচ্চা নিয়ে ও করতো কি, খুব মানে খুব দৌড়াদৌড়ি করতো। আমাদের বাসার ছাদে উঠতো, ছাদের থেকে আবার নামতো। তো আমার ওই বিকালবেলা আমি একটু লেট করে গেছিলাম। চিন্তা করলাম আজকে তো যাবো, রাত্রেবেলা যাই, সন্ধ্যার পরে যাই। তো আমি ওইদিন আর বিকালে যাইনি খাবার দিতে। সন্ধ্যায় গেছি, যাওয়ার পর আমি কোথাও পাচ্ছি না বিড়ালটাকে। তো আমি কই, কোথায় গেল? আশেপাশে হয়তো বা আছে। তো আমি বাসার পিছনে গিয়ে দেখলাম সে একদম পইড়া মানে শক্ত হয়ে আছে। কাছে গেলাম, শ্বাস পড়তেছে, বাট সে নড়তে পারতেছে না। তারপর তার পেটের দিকে হাত দিলাম, দেখলাম রক্ত। বিড়ালের বাচ্চারা যে, আমাদের যে বিড়ালের বাচ্চা থাকে ওগুলা যে মানে বিড়ালের যেই আহ, খাবারের স্থানটা থাকে, ওই জায়গাটা দেখলাম কাটার মতো, মানে কিছু একটা কামড় দিছে না। তো আমি সাথে সাথে করলাম কি, যেহেতু আমি বাসায় থাকবো না রাত্রেবেলা, আপনি বাসায়, তো আমি ওরে কোলে করে এখানে নিয়ে আসছি। যেহেতু পশু হসপিটাল হচ্ছে আপনার সকাল থেকে 12টা 1টা পর্যন্ত খোলা থাকে, তো আমি সন্ধ্যার দিকে তো আর নেওয়া পসিবল না আমার পক্ষে। বাসায় আনলাম। বাসায় আনার পরে তো আম্মুকে ফোন দিয়ে ভিডিও কলে দেখালাম। আম্মু আমাকে খুব বকাঝকা করছে যে, তুমি কেমনে এই কাজটা করতে পারলা, খামখেয়ালি করলাম, আমি তোমাকে এতবার করে বলে আসলাম, এখন তোর খুব কষ্ট হচ্ছে, মানে অনেক কিছু বলছে আম্মু আমারে। তা আমি বুঝতে পারি নাই যে একটু সময়ের জন্য এমন আহত হয়ে যাবে। হোক, আম্মু তারপরের দিন সকালে চলে আসছে, ও অসুস্থ তাই। আসার পরে মোটামুটি কয়েকদিন ও উঠতে পারতেছিল না, বিছানা থেকে উঠতে পারতেছিল না। যেখানে বসে থাকতো চুপচাপ বসে থাকতো, উঠতে পারতো না। খুব ব্যথা করতো মনে হয়। তারপর 2-1 দিন যাওয়ার পর দেখা গেল যে আমরা সবাই খুব টেনশনে ছিলাম যে হয়তোবা ওর পেটে বাচ্চায় কোনো আঘাত লাগছে বা কি। বাট শিওর ছিলাম না। আব্বু আমাকে বারবার বলতেছিল, তুমি ডক্টরের কাছে নিয়ে যাও, ভেটের কাছে নিয়ে যাও। বাট আমি নিই নাই। আমি বলছি দেখি না কি হয়, কি হয়। তো ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিনের সময় দেখা যাচ্ছে ওর খুব ব্লাড যাচ্ছিল। প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছিল। পরে আম্মু আমাকে বলতেছে, তো অবস্থা খুব খারাপ, ওরে ডক্টরের কাছে নিয়ে যাও। এটা যেদিন বলছে সেদিনও সন্ধ্যার টাইম ছিল। ওইদিন হঠাৎ করে ও একটা বাচ্চা, মানে ওর বের হচ্ছিল। তার ২-৩ দিন যাবতই ব্লাড যাচ্ছিল প্রচুর পরিমাণে। আর ওইদিন সন্ধ্যার দিকে হঠাৎ করে ওর একটা বাচ্চা বের হচ্ছে, মানে বের হইছে। মরা বাচ্চা। মরা বাচ্চা বের হইছে। ও খুব চেষ্টা করছিল ওইটাকে মানে কথা বলানোর বা নড়াচড়া করানোর, বাট ওটা মরা হইছে। পেটে আরো ছিল মোটামুটি ৩-৪টা তো হবেই। ওইগুলো আর বের হচ্ছিল না। তারপর কিছুদিন পর দেখলাম পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছিল। ফুলে যাওয়ার কারণে আমার খুব ভয় করছিল। আমিও বুঝতেছিলাম না কি করব। পরে একদিন সকালবেলা ভেটের কাছে নিয়ে গেলাম, ডক্টরের কাছে। তো সে বলল যে, ওর পেটে তো বাচ্চা মারা গেছে। আপনি এত লেট করছেন কেন আনতে? তা আমি বললাম, আমি তো জানতাম না। আমি ভাবছি যে হয়তোবা মরা যদি হয়েও থাকে ওগুলা বের হয়ে যাবে। তো সে বলল, মরা হয় নাই। ওটা ব্যথা পেয়ে ভিতরে মারা গেছে। আমি এই আইডিয়াটা ফার্স্টেই করছিলাম ও যখন ব্যথা পাইছিল, যে বাচ্চাগুলো মরে গেছে নি নাকি, এজন্য হয়তো ওর আরো কষ্ট হচ্ছে ব্যথায়। ডক্টর স্যার, ওর প্রচন্ড জ্বর শরীরে। তো ডক্টর আমাকে কিছু অ্যান্টিবায়োটিক দিছে। ইভেন 3 দিন 3টা ইনজেকশন অ্যান্টিবায়োটিক দিতে বলছিল, আমি দিছি 3টাই। ওর অবস্থা তখন এত বাজে ছিল, ও টোটালি বাঁচবে না এরকম একটা অবস্থা। এটা আমি কিছুতেই মানতে পারতেছিলাম না। তখন ডক্টর যে ওষুধগুলো দিছে আমি কন্টিনিউ 3 দিন দিছি, তারপর একটু মোটামুটি সুস্থ হয়েছে, জ্বরটা কাটছে ওর শরীর থেকে। একটু সুস্থ, কিন্তু ডক্টর বলছে যে আপনি চাইলে বিড়ালটাকে অপারেশন করাতে পারবেন। অপারেশনটা এরকম হবে যে কাঁচা অবস্থায়, মানে কোনো ইনজেকশন ছাড়া, মানে আমি যাতে ধরি সে যেন বাচ্চাগুলো বের করে দিতে পারবে, এরকম একটা অবস্থা। তখন আমি বলছি, না না না, এ তো বাঁচবে না এরকম হলে। এটা কি সম্ভব নাকি? মানে একটা কাঁচা অবস্থা একটা বিড়ালের টাইনা বের করলে সে কি বাঁচে? আসলে আমার অনেক ভালোবাসতাম। আমার সবচাইতে কাছের জিনিস ছিল। আমার জীবনের সবকিছু একদিকে, ও একদিকে ছিল। তাই আমি ভাবছি ও তো কষ্ট হবে, ও তো বাঁচবে না। এর জন্য আমি এটা করাই নাই। ওষুধ ডাক্তার যেগুলো দিছিল সেগুলা দেওয়ার পরে মোটামুটি ও একটু সুস্থ হয়েছিল। বাট পেটের মধ্যে যে মরা বাচ্চাগুলো, ওগুলো বের হয় নাই। তারপরে মোটামুটি ১ মাস ভালোই ছিল। হুট করে আস্তে আস্তে পেটটা ফুলা শুরু করছে। ওর ৪ হাত পা ফুলে গেছিল। এত বেশি পরিমাণে ফুলে গেছিল, আমি কখনো এরকম দেখি নাই আমার তিন্নিরে। পেট থেকে আস্তে আস্তে পুরা শরীর ফুলে গেছিল। একটা বিড়াল পইড়া একটু ব্যথা পাইলো, তারপরে তার ভিতরে এত কষ্ট হইছে। সেই জায়গা থেকে কই আইসা পড়ছে তার অবস্থানটা। তারপর একটা টাইমে তার হাত, পা, গলা, মুখ সব ফুলে গেছে। সে যে উইঠা দাঁড়াবে ওই সিচুয়েশনটা তার ছিল না। আম্মু খাবার দিত, সামলাই না খাইতো। খুব কষ্ট করে উইঠা যদি দাঁড়ানোর চেষ্টা করতো, শ্বাস নিতে পারতো না। শ্বাসকষ্ট হইতো, অনেক শ্বাসকষ্ট হইতো। ওই শ্বাসটা মানে এত জোরে সাউন্ড হইতো, মনে হচ্ছিল সে এই জায়গায় শেষ, আর বাঁচবে না। কিন্তু সবাই এই কথাটা বললো, আমার কাছে তখন মনে হইতো যে ও কখনো মরতে পারে না।
ও আমার সাথেই ছিল, আমার কাছে আসছে, আমার সাথেই থাকবে। তারপরে ২-৩ দিন পর দেখি মুখ ফুলে গেছে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মুখটা এত ভয়ানকভাবে ফুলছে, এই গালের এই জায়গাগুলা, চোখ ফুলে মাংস ভিতর থেকে সাদা হয়ে বেরোয় আপনি ফুলে যেতেছে। ধরা যেত না, ওরে ধরলে খুব ব্যথা পাইতো। শরীর বুঝতে পারতেছিলাম যে হয়তো ভিতরের কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো আজকে থেকে ৫-৬ দিন আগে আমি হসপিটালে নিয়ে গেলাম ডক্টরের কাছে। করেন সে বলতেছে যে এটার কোনো তো রোগ নাই, কোনো অসুখ না, তাহলে কোনো ওষুধ তো দেওয়ার মতন সিস্টেম নাই। তবে আমি কিছু মেডিসিনস দিচ্ছি, দেখেন পানিটা শরীরে নামে কিনা। তো দিল, আনলাম, কোনো কাজ হয় নাই। ইভেন একটা ওষুধ অলরেডি এখনো রয়ে গেছে, খাওয়াইতেও পারি নাই, ২টাই খাওয়াইছিলাম। গত ১৫ থেকে ১৬ দিন যাবৎ বিড়ালটার খুব কষ্ট হচ্ছিল, খুব বেশি কষ্ট হইতেছিল, ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতো না। এবার হচ্ছে আমার যে বিড়াল কখনো আমার সাথে ছাড়া ঘুমায় নাই, শ্বাসটা যে নিবে, সে যে উঠা দাঁড়াবে, তার ওই সিচুয়েশনটাও ছিল না। তো মানে একটা বিড়াল কত সুন্দর, কত কিউট, মাশাল্লাহ এত সুন্দর, সে একটা মোমেন্টে এসে কেমন হয়ে গেছে চিনাই যাচ্ছে না। তার মুখ চোখ পুরো সমস্ত শরীর ফুলে গেছে, সে উঠে দাঁড়াইতে পারতেছে না। ইভেন বিছানায় বাথরুম টাথরুম করতো, আম্মু সবকিছু ক্লিন করতো। আমাদের বাসায় মোটামুটি সবাই ওর অনেক ভালোবাসতো, অনেক বেশি। বাবা যখনই বাসায় আসতো, ও বাবার জন্য অপেক্ষা করতো, বাবা আসছে দরজা খুললেই বাবার দিকে তাকিয়ে থাকতো, আর বাবা এসে সবসময় ওরে ডাকতো। আজকে ৩১ তারিখ, তো ২৮ তারিখে আমি বাসায় গিয়ে আম্মুকে বললাম বিড়ালটা একটু আমার কাছে থাক, আমি আনি। আম্মু বলছে যে নেওয়ার দরকার নাই, ওর অবস্থা বেশি ভালো না, এখন নড়াচড়া করাইলে কি হয়ে যায়। আমি বলছি কি বলো এগুলো, নড়াচড়া করাইলে কি হয়ে যাবে, মানে ওই দিন আমি আনলাম, আনার পরে ২৮ তারিখে রাত্রেবেলা আনছি, সারাটা রাত আমি ঘুমাইনি, ওর সাথে ছিলাম, চেহারার দিকে তাকাইছিলাম যে কেমন ছিল, কেমন হয়ে গেছে। আজকে বাচ্চাগুলা পেটে মারা যাওয়ার কারণে পেটটা ফুইলা সে তার নিজের বাচ্চার জন্য নিজের জীবন নিয়ে আজকে কত কষ্ট ফিল করতেছে। তো ২৮ তারিখে রাত্রে আইনা আমি বাসায় না, এখানে আইনা আপনার করছি, গরম পানি দিয়ে পরিষ্কার টরিষ্কার করছি, একটু ভাবছি একটু আরাম ফিল করবে, যতটুকু যা করা যায় ততটুকু করছি। আমি সুন্দর করে বিছানা একদম পরিপাটি করে ওরে রাখছি, আমি নিজে ওর সাথে ঘুমাইছি ওই দিন। সারা রাত একটু পর পর না কেমন যেন তাকাইতেছিল আমার দিকে, আবার ঘুমাই গেছে, ভালোই একটা কাটলো। সকালবেলা তো পরশুদিন তো অনেক ঝড় গেছে, বৃষ্টি গেছে, বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও হয়তো বা হয়েছে। তো সকাল ভোরে উঠা দেখি বিছানার মধ্যে পটি করছে, আমি ওগুলা ক্লিন করছি, নিজে ক্লিন করছি, ওরও মুছা টুছা দিছি, বাট ও প্রচন্ড ব্যথা পাইতো ওরে ধরলে, তারপর আমি জোর করে করে মুছা দিছি। তো ক্লিন করার পরে আমি একটু শুইছি, যেহেতু সারা রাত ঘুমাইতে পারি নাই, ৬টা বাজে তখন। আমি ওর পানিও খাওয়াইতাম, ইঞ্জেকশনের যে সিরিজ ছিল না ওইগুলো দিয়ে আমি পানি খাওয়াইতাম, পানি তো খাইতে পারতো না। তো সকালবেলা আমি ওরে পানিটা খাওয়াইছি, খাওয়াই আমি জাস্ট শুইছি, এসে আমি শোয়ার পর হঠাৎ করে আচমকা আমার ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আমি দেখলাম ফোনে টাইম, দেখলাম ৭টা ৪৫ বাজে। এটা হচ্ছে ২৯শে মের ঘটনা, পরশুদিন। তো আমি দৌড়ে গেলাম, বাইরে তো প্রচুর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম একটু কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে। আমি দেখলাম যে ওর পিছনের যে বডিটা, মানে ঘাট থেকে পা পর্যন্ত, মানে ওর শরীরটা পুরো ছাইড়া দিছে। হ্যাঁ অসুস্থ ছিল, বাট একটু হলেও তো নড়তো চড়তো, বাট কেমন যেন ছাইড়া দিছে শরীরটা। তারপর ওরা আমি আমার কোলে নেওয়ার পর আমি দেখলাম যে ওর এই জায়গা পুরো ভিজে গেছে। আমি বুঝে গেছিলাম যে কিছু একটা হবে হয়তো, কিন্তু মানতে পারতেছিলাম না, এত জোরে জোরে চিৎকার করতেছিলাম। আমার মনে হচ্ছিল যে দেখলাম কি ও শ্বাসটা পুরোপুরি আর নিতে পারতেছিল না, একটা শ্বাস নেওয়ার অনেকক্ষণ পর আরেকটা শ্বাস নিচ্ছিল। হঠাৎ আমি শোনো শোনো করতেছিলাম, লাস্ট ও সবসময় শোনো বলে ডাক দিলে ও ইশারা করতো, যেমন লেজ নাড়তো বা ম্যাও করতো, এরকম একটা কিছু। তো লাস্ট আমি শোনো বলে ডাক দেওয়ার সাথে সাথে ও
একটা সাউন্ড করছে, করার সাথে সাথে আর কোনো শ্বাস নেয় নাই। আমি আমার দাদিরে আমার চোখের সামনে মরতে দেখছি, একদম সামনে বসে। এরপর আমার শুধু ডাক দিলাম, লাস্ট বার শুনো, সে আমার ওই ডাকটা সাড়া নিয়া আর কোনো নিঃশ্বাস নেয় নাই। কত তুত্তর করতো, কত দুষ্টামি করতো, আমার এটা ভালো দিত, ওইটা ভালো দিত, আর নড়তেছে না। এই 23 সাল থেকে আমার সাথে ছিল, এখন 25 সাল। আমি যদি ওই দিন বিকালবেলা লেট করে না যাই, একটু যাই সময় দিতাম, একটু যাই সাথে থাকতাম, আজকে এমন হইতো না। আমার অন্ধকারে কোনো দিন আমি কাউরে পাশে পাই নাই, আমার সাথে সবসময় অন্ধকারে ছিল। আমি মানতেই পারতেছি না যে ও আমার সাথে নাই, কেমনে নাই। এখন মানুষ বলবে যে কি হয়েছে, একটা বিড়ালই তো মারা গেছে। ভাই, এই বিড়ালটা যে আমার কি ছিল, আমার কতটা আবেগের জায়গার মধ্যে ছিল, আমার কতটা আপন ছিল, আমি সেটা বুঝে বলতে পারবো না। যার যায় সে বোঝে এই বিড়ালটা কতটা আবেগের জায়গায় আমার ছিল, এটা যার যায় সে বোঝে। কালকে রাতেও ঘুমাইতে পারিনি, আজকে জানি না আমি ঘুমাইতে পারবো কিনা। আমার মনে হয়েছে যে আমি বিষয়টা শেয়ার করি। আমি কিছু জানি না, আমার জাস্ট তুই কেমনে থাকবো, আল্লাহ কেমনে সবকিছু দিয়ে নিয়ে যায়। আল্লাহ যদি নিয়েই যায় তাহলে দায় কিল্লিগা, কেন দিয়ে এত আপন বানায়, এত আবেগ দিয়ে, এত ভালোবাসা দিয়ে আল্লাহ দিয়ে যায় ওই জিনিস। এখন আর অন্ধকারে কেউ খুঁজবো না মানে, এখন এখন আর আমার খাইতে বসলে আলাদা করে মাছ রাখতে হবে না, আর না।